আবার চলে এলাম আমাদের চ্যানেল অতুল স্টাডি সেন্টারে সবাইকে স্বাগত জানিয়ে নতুন ভিডিওর সাথে। আমরা আজকে রুটিন অনুযায়ী 9-এর ভিডিও দিয়ে থাকি। 9-এ বেশ কিছুদিন ধরে আমরা বিভিন্ন অঙ্কগুলো করাচ্ছিলাম সিরিজের, কিন্তু আমরা আগের দিন একটা জ্যামিতির অঙ্ক দিয়েছিলাম, জ্যামিতি সংক্রান্ত। আশা করি তোমরা দেখেছো, তোমাদের খুবই উপকারে লাগবে। দেখবে তোমাদের এটা শুধু জ্যামিতি এখানে না, তোমাদের বিভিন্ন পরবর্তীকালে বিভিন্ন পরীক্ষা দেওয়ার জন্য এবং জ্যামিতির প্রতি যে ভীতিটা সেটা আস্তে আস্তে তোমাদের কেটে যাবে দেখবে। তো যাই হোক, আগের ভিডিওগুলো অবশ্যই দেখবে। আগের অনেকগুলো ভিডিও দেওয়া আছে, ভালো ভালো ভিডিও দেওয়া আছে, ত্রিভুজের যে অঙ্কগুলো আছে সেগুলো করেইছিলাম। আজকে আমরা যেটা আসবো সেটা হচ্ছে রাশিবিজ্ঞান। এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। আমরা একটু দ্বিতীয় যে পর্যায়ে মূল্যায়নটা হবে সেকেন্ড টার্মে, তাকে মাথায় রেখে করছি। বারবার বলছি আমরা নতুন চ্যানেল করেছি, তাই সবটা একসঙ্গে দিতে পারবো না, আস্তে আস্তে দিচ্ছি। দেখো তোমরা আমাদের সাথে থেকো, দেখবে অবশ্যই তোমাদের উপকারে লাগবে। তো যাই হোক, স্ট্যাটিস্টিক্স জানার আগে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্সের কিছু বিষয় আমাদের জানতে হবে। আমরা সেই বিষয় নিয়ে আমরা আজকে একটা অঙ্কের ওপর বেস করে সেই পুরো আইডিয়াটা একদম তোমাদের সামনে যেন জলের মতো, স্বচ্ছ আয়নার মতো যেন পরিষ্কার হয়ে যায়, সেই চেষ্টাটা আমরা করবো আজকে। তো যাই হোক, আশা করি তোমরা পারবে। স্ট্যাটিস্টিক্স যথেষ্ট সহজ, রাশিবিজ্ঞান যথেষ্ট সহজ। প্রথম যেটা জানি আমরা সেটা হচ্ছে কি, চলরাশি। চলরাশি কাকে বলে? বলছে যে রাশির মান পরিবর্তনশীল তাকে চলরাশি। রাশি তাহলে কীরকম একটা উদাহরণ দিই। ধরো আমি যদি বলি যে আজকে বিদ্যালয়ে উপস্থিতির সংখ্যা কত, তুমি বলো স্যার আজকে স্যার বিদ্যালয়ে জল পড়ছিল, বৃষ্টি পড়ছিল, আজ স্যার কম এসেছে স্যার, 150 জন এসেছে। ঠিক আছে। কালকে বা গতকাল বললে স্যার কালকে একটু বেশি ছিল স্যার, 250 জন ছিল। তার আগের দিন সেদিন স্যার 180 জন ছিল, তার আগের দিন। অর্থাৎ এই যে দেখো যে ছাত্রছাত্রীদের উপস্থিতির সংখ্যা, বা যদি তোমাকে বলি যেমন এই অঙ্কটা দেওয়া আছে যে প্রাপ্ত নম্বর, আমি স্কুল ক্লাসে এসে জিজ্ঞেস করলাম, এই তুই কত পেয়েছিস রে? ও বলে স্যার আমি 20 পেয়েছি। ও বলে কত পেয়েছিস? বলে স্যার 25 পেয়েছি। ও বলে কত পেয়েছি? আবার একজন 25 বললো। কেউ বললো স্যার 27 পেয়েছি, কেউ বললো 28 পেয়েছি, কেউ বললো 30, কেউ 32, আবার খানিকক্ষণ বললো কেউ বললো 20, 20টা আবার রিপিট হলো। অর্থাৎ বিভিন্ন জন যে নাম্বার পাচ্ছে, অর্থাৎ যে ছাত্রছাত্রীর প্রাপ্ত নম্বর সেটাও একটা চলরাশি। অর্থাৎ প্রাপ্ত নম্বরটাও চলরাশি, কারণ তার মান পরিবর্তনশীল হচ্ছে। এখন এই যে প্রাপ্ত নম্বরের যে বিভিন্ন মানগুলো আমরা ডেটাগুলো কালেক্ট করছি, ডেটা তথ্য, তাকে আমরা বলবো কাঁচা তথ্য, অর্থাৎ র ডেটা। অর্থাৎ কাঁচা তথ্য, এই কাঁচা তথ্য যেমন একটা অঙ্ক আমার দেওয়া আছে, এখানে দেখো একটা নীল রঙের আমার লেখা আছে, দেখো এটা কি না, এগুলো হচ্ছে তথ্যগুলো আমার দেওয়া আছে এবং হ্যাপাসিলি দেওয়া আছে। দেখো কোনো মিল নেই। 34 এই দিক দিয়ে গুণি, 34, 27, 45, 21, যে যেমন পেয়েছি আর কি। কত পেয়েছিস? 34। কত পেয়েছিস? 27 বলে যে লিখেছি। সেখানে কিন্তু কোনো সাজিয়ে একদম যে ছোটো থেকে বড় আকার আছে এরকম ব্যাপারটা নেই। তা প্রথমে আমাকে যে কোনো অঙ্ক করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে কাঁচা তথ্যগুলিকে, অর্থাৎ যে চলরাশির যে বিভিন্ন মানের যে তথ্যগুলো কালেক্ট করেছি তাদেরকে আগে বিন্যাস তথ্য সাজাতে হবে। এখন এই বিন্যাস তথ্য সাজানোটা এটা আবার কী হবে ব্যাপার, ছোটো থেকে বড়ো সাজিয়ে দেবো। তার জন্য আমি কিছু টিপস বলছি যেটা ফলো করবে, তাহলে কেউ তোমাদের ভুলটা কম হবে। যেমন আমি যেহেতু ভিডিওটা লেন্দি হবে, আমি এখন যদি খুঁজে বার করি তাহলে দেরি হতে পারে, ওই জন্য আমি মোটামুটি এটা করেই রেখেছি। সেটাকে কীভাবে করি সেটা দেখাবো। তাহলে দেখো আমি যখন কী করবো না, যখন ডেটাগুলো খুঁজবো আমার প্রশ্নে দিয়েছি, আমি তখন একটা পেন্সিল নেবো। আমি এখানে পেন নিচ্ছি, মানে পেন্সিল নেবে। নেওয়ার পর তুমি প্রথম এদের মধ্যে সবথেকে ছোটোটা খুঁজে বার করবে। করলে কত পেয়েছো না, সবথেকে ছোটো পেয়েছো 1, সঙ্গে সঙ্গে গোল করলে 1 লিখলে। এবার খুঁজবে যে আর 1 কোথাও আছে নাকি। দেখো আর কোথাও 1 নেই, খুঁজছো। এবং খোঁজাটা কেমন খুঁজবে, তুমি এইদিকেও খুঁজতে হবে, লম্বা লাইন তার থেকে এইদিকে খুঁজো, এরকম করে দেখছো না 1 নেই। 1 যদি দুবার থেকে দুবার লিখতে হবে কিন্তু। এরপর 2 আছে কোথাও, এইভাবে খুঁজতে দেখছি হ্যাঁ এইখানে একটা 2 আছে, সঙ্গে সঙ্গে 2 লিখেছি। ঠিক আছে, অর্থাৎ 1 লিখলাম, 2 লিখলাম। এরপর আমি খুঁজছি 3 আছে, হ্যাঁ এইখানে 3 পেয়েছি, 3 লিখলাম। লেখার পর আবার খুঁজতে হবে 3, কিন্তু একটাই পাবো তার কোনো মানে নেই। এরকম করে করতে এইখানে 3 পেয়েছি। তাহলে দেখো এই দুটো 3 লিখলাম। দুবার দাগ দিই, দুবার। কিন্তু এইটা সাবধান যে দাগ দিলাম লিখলাম না, বা লিখলাম দাগ দিলাম না, তাহলে কিন্তু মুশকিল আর কি। তাহলে একদম মানে খুব মনোসংযোগ সহকারে দাগ দেবে এবং লিখবে, জটা থাকবে। 4 খুঁজছি না, 4 নেই। 5 নেই, খুঁজছি নেই। 6 এরকম করে আস্তে আস্তে দেখে নেই। 7 এইখানে একটা আছে, 7 লিখলাম। লেখাপড়ি থেমে যাবো না, একটা গুনেছি পেয়েছি, আবার দেখি গোটাটা দেখে নিই, না একটাই 7 আছে। 9 8 এইভাবে কিন্তু খুঁজে পাচ্ছি। এবার 9 পেলাম, একটা বসিয়ে দিলাম। ঠিক আছে, 10 নেই। এই খুঁজতে ঠিক এই স্টাইলটা করবে। আমি খোঁজাটা এখানে যেহেতু লেখা আছে আমি দেখে 11 একটা দাগ দিলাম, একটা লিখলাম। 12 এখানে একটা পেয়েছি, এখানে একটা পেয়েছি, দাগ দেবো আর লিখবো। 13 কোথায় আছে দেখো, 13 এইখানে একটা আছে, আর কোথায় আছে 13 দেখো
13 এইখানে একটা আছে 13, ঠিক আছে, দাগ দিলাম, দুটো লিখলাম। 14 নেই, 15 এখানে কোথাও না কোথাও আছে, দেখো 15 15 15 15 15, এই যে 15 15 দাগ দিলাম, লিখলাম। এগুলো মানে সব দাগ দিচ্ছে আর লিখছি আর কি। 16 নেই, 17 নেই, 18 দেখো এইখানে একটা পেয়েছি, 18 দাগ দিচ্ছি, লিখছি। 19 কোথায়, এইখানে একটা পেয়েছি, দাগ দিয়েছি, লিখছি। 20 নেই, 21 এখানে একটা দাগ দিয়েছি, লিখছি। 22 দেখো এখানে কোথাও 22 আছে, দেখো 22 অবশ্যই থাকবে কোথাও, তাহলে 22 কোথাও, এইখানে একটা 22 আছে, 22 আছে, 22 লিখলাম। 23 খুঁজে দেখছি, নেই। 24 দেখো আমার যেহেতু এখানে লেখা আছে, আমি ওই জন্য তাড়াতাড়ি হচ্ছে আমার। 24 তোমরা কিন্তু আস্তে আস্তে খুঁজবে, দাগ দেবে আর লিখবে, দুটো 24। 25 এখানে একটা 25, আর একটা 25 কোথায় আছে দেখো, 25 দুটো আছে তো, তাহলে 25 এখানে একটা দাগ দিলাম, আর একটা 25 এইখানে 25 দাগ দিলাম, দুটো। তারপর 26 নেই, 27 এইখানে একটা দাগ দিলাম, একটা, খুঁজতে খুঁজতে দুটো 27। 28 দেখো কোথায় আছে, দেখো 28 এইখানে। 29 খুঁজতে খুঁজতে 29 নেই। 30 দেখি দু জায়গায় আছে, একটা আর একটা 30, দুটো। যত দাগ দিয়ে পড়বে তত আস্তে আস্তে কমে আসবে, তোমার কাউন্টিং করাটা খুব সুবিধা হবে। 30, এবার দেখো 31 কোথায় আছে দেখো, 31 এইখানে আছে, একটা আছে, একটা লিখে দিয়েছো। 32 দেখো, খোঁজো, এইভাবে খোঁজো, এখানে একটা 32 দেখতে পাচ্ছি, আর একটা 32, এইখানে একটা 32 দেখতে পাচ্ছি, 32 দুটো। যদি মিস হয়ে যায়, দাগ পড়বে না, সঙ্গে সঙ্গে পরে একবার লিখে নিতে পারবে। 33 নেই, 34 এখানে দেখতে পাচ্ছি, 34। 39 কোথায়, 39 এই যে 39 লিখলাম। 40 এখানে একটা, আর একটা 40 এইখানে একটা, 40 দুবার লিখলাম। 41 এখানে লিখলাম। তারপরে 43 এখানে লিখলাম। তারপরে 44 কোথায় আছে দেখো, এই 44 লিখলাম। 45 লিখলাম। 46 নেই, 47 এখানে একটা আছে, আর একটা 47 কোথায় দেখো, এখানে একটা 47 আছে, দুটো 47 লিখলাম। 48 লিখলাম, 49 লিখলাম। লেখার পর আমার তো এখানে করাই আছে বলে আমি কাউন্টিং মিলিয়ে দিই। তোমরা কিন্তু যখন করবে, দাগ দেওয়ার পর দেখে নেবে দাগ কেউ বাকি রইলো কিনা। যদি বাকি থাকে, সঙ্গে সঙ্গে যেখানে পড়েছে তার পরে লিখতে হবে। যে এখানে 24 লিখেছি, 24 বাকি পড়ে, 24টা পরে লিখে দিলাম, শেষে তা হবে না, 24-এর পাশাপাশি। অর্থাৎ আমি এটা কী করছি, মানে এই লেখাটা হচ্ছে, এইখানে লিখবো আমরা কাঁচা তথ্যগুলিকে বিন্যস্ত তথ্যে সাজিয়ে পাই, অর্থাৎ ছোটো থেকে বড় আকারে সাজিয়ে পাই। এরপরে যেটা করবে সেটা গুনে নেবে, 1 2 3 4, 1 2 3 4 করে আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 4 10 40। তুই বলে স্যার গোনার কি দরকার, আমার তো অঙ্কিতে দেওয়া আছে যে 40 জন ছাত্রী গড় নাম্বার, তাই না? এটা আমরা কিন্তু কার করছি, 2 নম্বর অঙ্ক করছি, কার না 11.2-এর 2 নম্বর অঙ্ক নেবে, ওটাতেই সব দেখাবো, ওখানে তো সব চাইনি, সবটা দেখাবো। এবার দেখো, তবু আমি বলবো গুনে নেবে, কেন 40 জন ওখানে দিয়েছে, কিন্তু হয়তো ওদের প্রিন্টিং মিস্টেক এখানে 39 তথ্য দেওয়া আছে। এবার তুমি এখানে সারাদিন গুনছো, 40 মিলছে না, ভুল হয়েছে, কিন্তু দেখা যাবে তোমাকে তথ্যই দেওয়া আছে 39টা। অর্থাৎ বইয়ে ভুল থাকতে পারে, প্রশ্নে ভুল থাকতে পারে, প্রশ্নটাও গুনে নেবে। তারপরে তুমি আবার গুনে নেবে যে আমি কতগুলো লিখেছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 মিলে গেল। ব্যাস, যেই মিলে গেল, এবার এই তথ্যটা প্রথম একটা কাজ হলো এইটা। এবার এরপরে যে বিষয়গুলো আছে সেগুলো আমরা পর বলে যাবো আমাদের কী চেয়েছে। অ্যাকচুয়ালি এটাকে চেয়েছে এই শ্রেণীতে বিভাজন করা। আমি শ্রেণীতে বিভাজন করার আগে আমি বিষয়বস্তুগুলো একটু বলে আসি যে বিষয়গুলো পর কী আছে। প্রথম দেখো আমি বললাম কাঁচা তথ্য বললাম। এবার দেখো এটা হচ্ছে কি প্রসার কাকে বলছে, প্রসার বলছে যে কোনো প্রদত্ত রাশি তথ্যের চলের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের অন্তর। আচ্ছা আমাকে এখানে বলো তো, আমি যে রাশি তথ্য আমাকে দেওয়া আছে এইটা, আমি তো এইটাকে সাজিয়ে এটা পেলাম, এর সব থেকে সর্বনিম্ন মান কত? সর্বনিম্ন মান হচ্ছে 0 1। সর্বোচ্চ মান কত? আমি এখানে পেয়েছি 49। তাহলে এইটাকে বলছে যে আমার কোনো প্রদত্ত রাশি তথ্যের চলের সর্বোচ্চ সর্বনিম্ন মানের অন্তর। তাহলে সর্বোচ্চ মান হচ্ছে এইটা, সর্বনিম্ন মান হচ্ছে এটা। তাহলে প্রসার যদি বলে এই তথ্যটার প্রসার কত, তখন তুমি লিখবে 49 - 0.1 মানে কত, 48। আমি এই উদাহরণটা সাজিয়ে সব ব্যাখ্যা করব, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যেগুলো আছে বিষয়গুলো, সেইগুলো তোমাদের কাছে আইডিয়াটা ক্লিয়ার করার চেষ্টা করছি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে প্রসার মানে কি বললো, যে তথ্যগুলো কোথাও বিন্যস্ত সাজাবে, তাহলেই তুমি সব থেকে ছোট সব থেকে বড় মান পেয়ে যাবে, তাদের অন্তরটাই হচ্ছে কি প্রসার। এবার কি বলছে, এবার বলছে শ্রেণী অন্তর। এই শ্রেণী অন্তর অর্থাৎ কি বলছে, যে আমি যখন কোনো তথ্যগুলোকে সাজাবো তখন কতগুলো শ্রেণীতে ভাগ করা। এখন আমাকে শ্রেণীতে তোমাকে বলে দিয়েছে, দেখো এইভাবে ভাগ করতে, 1 থেকে 10, 11 থেকে 20,
তাহলে পরপর আছে 21 থেকে 30 এগুলো আছে, এগুলো ভাগ করতে হলে তাহলে আমি প্রসারটা পরিষ্কার করে দিচ্ছি। তাহলে আমাকে প্রথমে এই শ্রেণীতে ভাগ করতে হবে। আমি আগে শ্রেণী ভাগটাকে বুঝিনি, তারপরে আমি টোটাল তথ্যটাকে আমি একদম গোটা একটা ফিগারে করে দেখাবো। আমি প্রথমে কেটে 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 সবই দেখাচ্ছি। তোমাকে এখানে বলে দিয়েছে এইগুলো, যদি না বলে দেয় তাহলে তুমি কী করে শ্রেণী করবে? দেখো শ্রেণী করার নিয়ম হচ্ছে এই যে দেখো এই যে 1 থেকে 10, এর মাঝখানে তুমি যদি দেখো, পরে আমরা দেখাবো শ্রেণী দৈর্ঘ্য, ঠিক আছে? তো এখানে বলছে শ্রেণী অন্তরের সংখ্যা 5-এর কম বা 30-এর বেশি হওয়া উচিত নয়, অর্থাৎ 5-এর কম হবে না, 30-এর বেশি হবে না। এখন শ্রেণী অন্তর কোনগুলো? এইগুলো শ্রেণী অন্তর, এইগুলো যতগুলোতে ভাগ করেছো, যতগুলোতে ভাগ করবে অর্থাৎ 1 থেকে 10 এরকম। তাহলে তুমি ভাববে যে তোমার সব থেকে কম আছে 0 সব থেকে বেশি আছে কত? 49। আমি একটু আগে প্রসাদ দেখলাম কত? প্রসাদ 49 বিয়োগ 1 মানে 48। এখন আমরা শ্রেণী যখন ভাগ করব তখন যেটা মাথায় রাখতে হবে, প্রত্যেকটা শ্রেণীর দৈর্ঘ্য সমান। দেখো এখানে তাই করেছে, দেখো 1 থেকে 10, 11 থেকে 20। এখন শ্রেণী দৈর্ঘ্য কাকে বলে সেটা তারা একটু ছোট্ট করে বলে নিই। শ্রেণী দৈর্ঘ্য দুরকমভাবে হয়। আচ্ছা শ্রেণী দৈর্ঘ্য পরেই আসছি, কারণ শ্রেণী দৈর্ঘ্য করতে গেলে আগে আমাকে দুটো পদ্ধতি যে প্রকাশ করার ব্যাপার সেটা আগে বলে নিতে হবে। একটা যে শ্রেণী অন্তর্ভুক্ত, একটা শ্রেণী বিভক্ত। আমি পরপর বলে যাই। তাহলে প্রথম কথা আমাকে এখানে ভাগ করতে বলেছে। আমি এখানে কী করে নিজে ভাগ করবো আমাকে যদি এরকম না বলে দেয়? তুমি যেটা করবে এরকম ক্লাস ডিভিশন তুমি কতগুলো করবে না, 5-এর বেশি করবে, 30-এর কম করবে। এটা তোমার মাথায় রাখতে হবে যে আমি যেন দুটো করে দিলাম। তুমি যদি বলো আমি 1 থেকে আমি একবারে ধরো নিয়ে নিলাম 25, আর 26 থেকে একবারে নিলাম 50, এরকম দুটো করলে হবে না যে সবগুলি স্যার 1 থেকে 49 এটা রাখতে হবে, এটা করবে না। আমি বললাম 5টা, অন্তত 5টা করবে, তার থেকে বেশি করো, আর 30-এর কম করবে। এটা মাথায় রাখবে, মানে কতগুলো ডিভিশন করবে। এবার দেখো কীভাবে তুমি ভাববে। তোমাকে মাথায় রাখতে হবে আমি এই যে প্রথম দিকটা এটা আমি আরও ছোটো 0 জায়গায় 0 নিতে পারি, 49 জায়গায় 50, 51, 52 এরকম নিতে পারি, অত বাড়াতে পারি। কখনো তুমি কমাতে পারবে না। অর্থাৎ তুমি বলে আমি 2 থেকে শুরু করছি, হবে না, তাহলে এই তথ্যটা বাদ চলে যাবে। বা তুমি বললে আমি স্যার 45-এ শেষ করে দিলাম, তাহলে এই তথ্যগুলো বাদ চলে যাবে। অর্থাৎ আমি বললাম যে আমার এই সর্বনিম্ন মানটাকে একটু আরও কমিয়ে নিতে পারো, সর্বোচ্চ মানটাকে আরও বাড়িয়ে নিতে পারো। তবে মাইনাসও যেতে পারি, তবে মাইনাসে প্রয়োজন হলে যাবে, কিন্তু আমি বলতে চাইছি আমার যেন কোনো তথ্য বাদ না যায়। আমি যদি 2 থেকে শুরু করি তাহলে এই তথ্যটা বাদ চলে গেল, বা আমি 45-এ শেষ করে দিলাম তাহলে এই তথ্যগুলো বাদ চলে, এটা করা যাবে না। কিন্তু খানিকটা যদি বাড়িয়ে নিই বা কমিয়ে নিই তাহলে আমার কোনো অসুবিধা নেই, তার মধ্যে তারা তো ঢুকে যাবে। তাহলে আমাকে যদি কিছু না বলে আমি একটা শ্রেণী বিভাজন করতে পারতাম যে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। দেখো আমি যখন এটা করলাম আমার কটা হয়েছে? 1, 2, 3, 4, 5টা, অন্তত 5টা বলেছি, 5টা হয়েছে, 6টা হতে পারতো। দেখো আরেকটা জিনিস মাথায় রেখেছি, প্রত্যেকটা লেন্থ যদি দেখো 0 থেকে 10, 10, 10 থেকে 20, 10, 20 থেকে 30, 10, 10, 10, 10, 10, অর্থাৎ যে ডিফারেন্সটা আছে সেটা কিন্তু সবারই সেম, এটা মাথায় রাখতে হবে। এর ক্ষেত্রেও দেখো তাই আছে, 10 থেকে 1 বাদ দাও 9, 20 থেকে 11 বাদ দাও 9, 50 থেকে 41 বাদ দাও 9, প্রত্যেক ডিফারেন্সটা কিন্তু এক আছে। যদি এটা শ্রেণীদৈর্ঘ্য নয়, আমি শ্রেণীদৈর্ঘ্য পরে আসছি, তুমি বলে শ্রেণীদৈর্ঘ্য এটা নয় স্যার, এই শ্রেণীদৈর্ঘ্য তো স্যার 10ই। হ্যাঁ সেটা আমি আসবো, দুটো পদ্ধতিতে শ্রেণীদৈর্ঘ্য কী বার করবো সেটা দেখাচ্ছি। আমি প্রথম বললাম আমাকে এসব কিছু বলেনি, আমি মাথায় রাখিনি। আমি যেটা করলাম যে আমার কোনো তথ্য যেন বাদ না যায়, অন্তত 5টা যেন ভাগ হয়, আমি এটা করলাম। কেউ তুমি বলতেই পারো যে স্যার আমি একটা কাজ করি স্যার, 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35, 35 থেকে 40, 40 থেকে 45, 45 থেকে 50, অর্থাৎ 10টা হয়ে গেছে। দেখো কটা গেছে? 10টা করতেই পারো, কোনো অসুবিধা নেই একদম। কেন না প্রত্যেক ডিফারেন্স ম্যাচ করবে, এইটা মাথায় রাখবে যে প্রত্যেক ডিফারেন্স এক থাকবে। অর্থাৎ এই যে প্রত্যেকের শ্রেণীর যে দ্রয় পরে আসছে আমি সেই দ্রয়ের ব্যাপারটা আপাতত মনে রাখো, ডিফারেন্সটা এক থাকবে। এবং অন্ততপক্ষে 5টা বললাম, 5-এর বেশি হয়েছে, 10টা হয়েছে, কোনো অসুবিধা নেই, এবং 30-এর কম, এটা মাথায় রাখবে। তাহলে শ্রেণীর যেটা অন্তর বলছে, শ্রেণী অন্তর কোনটা বলছে যে যতগুলো ভাগ করলাম, বলছে বিস্তৃত প্রসারে যেরকম চলে মানগুলিকে কতগুলি শ্রেণী বা বিভাগে ভাগ করা হয়, এরকম প্রত্যেকটি শ্রেণীকে শ্রেণী অন্তর বলা হয়। তাহলে এই যে প্রত্যেকটাকে শ্রেণী অন্তর বলছে, এইটা একটা শ্রেণী অন্তর, এটা শ্রেণী অন্তর, এটা শ্রেণী অন্তর, প্রত্যেকটা শ্রেণী অন্তর। মোট 10টা শ্রেণী অন্তর করেছি, এখানে মোট 5টা শ্রেণী অন্তর করেছি। অর্থাৎ আমাকে যদি কিছু নাও বলে দেয় আমি নিজের মতো করে করতে পারবো। তার রুলসটা বললাম যে আমাকে দরকার বলে এইদিকে একটু কমিয়ে নাও, এদিকে একটু বাড়িয়ে নাও, কোনো ক্ষতি নেই। যেমন এখানে করেছি দেখো, 0 না করে 0 থেকে শুরু করেছি, 49 না করে 50 শেষ করেছি। কেন করতে হয়েছে? কারণ আমাকে এইভাবে করতে গেলে প্রত্যেকটা দৈর্ঘ্য সেম রাখতে গেলে 5 থেকে 10 এরকম করে করতে গেলে আমি কিন্তু যদি এখানে ছেড়ে দিই 45-এ
তাহলে কিন্তু আমার কিছু তথ্য বাদ চলে যাবে, কিছু তথ্য বাদ চলে যাবে। আবার যদি ওইদিকে শূন্য একটু কমিয়ে নিই তাহলে কিছু এই তথ্য কিন্তু কোনো বাদ যাওয়া যাবে না। তাহলে এটা কিন্তু আমি করতে পারতাম। এবার কিন্তু আমাকে এইভাবে করতে হয়েছে, 1 থেকে করতে হয়েছে। এখন এই দুটোর মধ্যে পার্থক্য কী? এই যে আমি করলাম 0 থেকে 10, 10 থেকে 20 এটা করলাম, আর এটা হচ্ছে আমাকে করতে হয়েছে 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50। মানে আমার মাঝেগুলো বলেনি, আমি এটা করলাম 5টা। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? এই দুটোর মধ্যে ডিফারেন্স বলছে, এই যে বলছে না যে শ্রেণী সীমা, এইগুলো হচ্ছে শ্রেণী সীমা। এটাকে বলছে নিম্ন সীমা, এটাকে বলছে ঊর্ধ্ব সীমা। নিম্ন সীমা, ঊর্ধ্ব সীমা, অর্থাৎ বলছে শ্রেণী অন্তরে প্রান্তস্থ মানকে নিম্ন সীমা আর ঊর্ধ্ব সীমা বলা হয়। এইখানে একটা ব্যাপার আছে যে এই যে নিম্ন সীমা ঊর্ধ্ব সীমা বলা হচ্ছে, নিম্ন সীমা হচ্ছে লোয়ার তোমার ক্লাস লিমিট, আর এটা হচ্ছে আপার ক্লাস লিমিট। এটা হচ্ছে লোয়ার ক্লাস লিমিট, হচ্ছে আপার ক্লাস লিমিট। এবার এইটা হচ্ছে নিম্ন সীমার ঊর্ধ্ব সীমা। তুমি বলে এটাও কি তাই স্যার? এইখানে একটা মজা আছে, সেটা হচ্ছে শ্রেণীকে দুভাগে প্রকাশ করা হয়। শ্রেণীকে দুভাগে প্রকাশ করা হয়। একটা হচ্ছে বহির্ভুক্ত পদ্ধতি, এটাকে বলা হয় অন্তর্ভুক্ত পদ্ধতি। এটাকে বলা হয় অন্তর্ভুক্ত পদ্ধতি। এইটা হচ্ছে বহির্ভুক্ত পদ্ধতি। বহির্ভুক্ত পদ্ধতি অর্থাৎ কী বললাম না, শ্রেণী বিভাজনে যে শ্রেণী ভাগ করছি আমি, সেই শ্রেণী ভাগের অর্থাৎ শ্রেণী সীমা 2 ভাগে প্রকাশ করা হয়। একটা হচ্ছে বহির্ভুক্ত পদ্ধতিতে, কি বললাম? বহির্ভুক্ত পদ্ধতি। আর একটা হচ্ছে অন্তর্ভুক্ত পদ্ধতি। এখন ব্যাপারটা কি বলছে, যখন এরকমভাবে প্রকাশ করবে, অর্থাৎ যাতে শেষ তাতে শুরু নয়, এদের একটা ডিফারেন্স আছে একটা। দেখো 10-এ শেষ হয়ে 10-এ শুরু হয়নি, 20-তে শেষ হয়েছে 20-তে শুরু হয়নি, অর্থাৎ যাতে শেষ তাতে শুরু হয়নি। এই রকম ক্ষেত্রে বলছে এই যে নিম্ন সীমা ঊর্ধ্ব সীমা, অর্থাৎ লোয়ার ক্লাস লিমিট এবং আপার ক্লাস লিমিট, যে লিমিটগুলো বলছে তাদেরকে কি বলছে, তারা কিন্তু প্রত্যেকটাই 1ও এই শ্রেণীতে আছে, 10ও এই শ্রেণীতে আছে, 11ও এই শ্রেণীতে আছে, 20ও এই শ্রেণীতে আছে। মানে যখন আমি এখানে কাউন্ট করব, তখন যদি 1 পাই তাকেও আমি এই দলে কাউন্ট করব, যদি 10 পাই তাকেও এই দলে কাউন্ট করব। অর্থাৎ আমি যদি সাপোজ বলছি এই 1 থেকে 10-এর মধ্যে কজন আছে আমি কাউন্ট করি এই তথ্য অনুযায়ী, 1 2 3 4 5 6, এখানে 10 নেই, তাহলে 6। ঠিক আছে, যদি বলে 11 থেকে 20, তাহলে 11 কাউন্ট করবো, 1 2 3 4 5 6 7 8 19, 20 নেই, 8, 21 থেকে 30, 1 2 3 4 5 6 7 8 9 10 11। দেখো 30 দুটো কি কাউন্ট করলাম, তাহলে কত হলো? 11 নাকি? 1 2 3 4 5 6 7 8 9 10 11। 31 থেকে 40 কত কাউন্ট করবো না? 1 2 3 4 5 6 7, 40কেও কাউন্ট করছি, 1 2 3 4 5 6 7 8, এখানে 8টা হয়ে গেল। তার মানে আমি যখন এইরকম ভাগ করছি, তখন আমি লোয়ার ক্লাস লিমিট এবং আপার ক্লাস লিমিট দুটোই কিন্তু ওই শ্রেণীর মধ্যে আছে, আমি কাউন্ট করছি। কিন্তু যদি আমি এরকম গুনতাম, যাতে দেখো যাতে শেষ তাতে শুরু, যাতে শেষ তাতে শুরু, যাতে শেষ তাতে শুরু, যাতে শেষ তাতে শুরু, এবার মুশকিল হয়ে গেল। তুমি এখন বলবে স্যার 0 থেকে 10, তাহলে যদি 10টা এখানে আমি এর মধ্যে ধরে নিই, আবার যদি 10টা এর মধ্যে ধরি, তাহলে তোমার 10 দুবার গোনা হয়ে গেল, তাই তো নাকি? ধরো আমি কথাই বলছি, এই যে আমি এখানে গুনলাম, যে 30 এখানে গুনলাম, তাহলে এর গুণাটা কেমন হবে? দেখো এর গুণাটা হচ্ছে 10 থেকে 0 থেকে 10। এইখানে মনে রাখবে, এই বহির্ভুক্ত পদ্ধতিতে কেন বহির্ভুক্ত বলা হয়, কেন অন্তর্ভুক্ত বলা হয়, তার কারণ এর লোয়ার এবং আপার দুটোই অন্তর্ভুক্ত শ্রেণীতে, তাই অন্তর্ভুক্ত পদ্ধতি বলা হয়। এর ক্ষেত্রে কিন্তু আপার অন্তর্ভুক্ত নেই, তার মানে এই আপারটাকে গুনতে হবে না। মানে 0 থেকে 10 গুনছে মানে 0 গুনতে হবে, যে 0 ওই দলে আছে, কিন্তু 10কে গুনতে হবে না। 10 কিন্তু কোথায় চলে যাবে? পরের শ্রেণীতে, যখন পরের লোয়ার লিমিটে থাকবে। আপার কোনোটাতেই নেই, মানে কোনোটাতেই গুনতে হবে না। তাহলে আমি যে 0 থেকে 10 গুনি, কতগুলো গুনবো? 1 2 3 4 5 6 6। 10 থেকে 20 গুনি, 1 2 3 4 5 6 7 8 8। বলে স্যার একই হচ্ছে? হ্যাঁ হচ্ছে, পরে দেখতে হবে। 20 থেকে 30 গুনছি, হ্যাঁ 20 থেকে 30 গুনছি, 1 2 3 4 5 6 7 8 9। এইখানে থেমে যাবে, 30 নিতে পারবে না। এইখানে কিন্তু 9 হবে, কারণ 30কে তুমি নিতে পারবে না, কারণ 30 কিন্তু এই সীমাতে নেই, কারণ আপার লিমিট থাকবে না। 30টা পরেতে কাউন্ট হবে, 1 2 3 4 5 6 7 7। 40কে নিতে পারবো না, ঠিক আছে? আবার 40 থেকে 50-এ 1 2 3 4 5 6 7 8 9 10, এইখানে 10 হয়ে গেল। অর্থাৎ কি বুঝলে? আপারগুলো কখনো এই শ্রেণীর মধ্যে আছে ধরতে পারছি না, আপারগুলো কখনো এই শ্রেণীর মধ্যে আছে ধরতে পারছি না। এইটাকে বলা হয় শ্রেণী বহির্ভুক্ত পদ্ধতি, এটাকে বলা হয় শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি।
এবার তোমাকে বলে দিই, যে কোনো অঙ্ক করার সময় এই অন্তর্ভুক্ত পদ্ধতি আধারে তাকে শ্রেণী বহির্ভুক্ত পদ্ধতি করতে হবে। এই যে করাটা, অর্থাৎ এই যে ডিফারেন্সটা আছে, এই ডিফারেন্স কত 1, এই ডিফারেন্সটা ঘুচিয়ে তাদেরকে এই যাতে শেষ তাতে শুরু করে নেওয়ার যে প্রক্রিয়া বহির্ভুক্ত করতে হয়, তখন যেগুলো পাবো তখন তাকে বলছে শ্রেণী সীমানা। এগুলো এখন লোয়ার লিমিট আপার লিমিটে রইলো, এর ক্ষেত্রে লিমিট একই, কারণ এখানে সীমানা বলে কিছু নেই, এর ক্ষেত্রে সীমানা হয়েই আছে, তাহলে লোয়ার লিমিট মানে নিম্ন সীমা ঊর্ধ্ব সীমা, এটাও নিম্ন সীমা ঊর্ধ্ব সীমা ছিল, কিন্তু যেহেতু এটা অন্তর্ভুক্ত পদ্ধতি আছে একে বহির্ভুক্ত করতে হবে। তাহলে বহির্ভুক্ত করার নিয়ম কি? বহির্ভুক্ত করার নিয়ম হচ্ছে এই যে ডিফারেন্সটা, অনেকে স্যার আবার অনেকে বলে দেন 1-এর অর্ধেক 0.5 বাদ 0.5 যোগ, এইটা মাথা থেকে বার করো, বইয়ে তো এরকম নেই, কিন্তু জানি না স্যাররা বলে দেন, এই কারণে বলে দেন বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রে এই ডিফারেন্সটা একই থাকে। কিন্তু আমি যেটা বলছি একদম বেসিকভাবে শেখো, 1 থাকে না কি থাকে আমার দেখার দরকার নেই। আমার স্যার বলেছেন আমাকে যে এদের মধ্যে যে ডিফারেন্সটা, অর্থাৎ 10 আর 11 ডিফারেন্স কত 1, 20 আর 21 ডিফারেন্স কত 1। এবার অনেকের মনে প্রশ্ন, সেই ডিফারেন্সটা একই দেওয়া থাকবে? হ্যাঁ একই দেওয়া থাকবে, এটা ডিফারেন্স 1, এটা ডিফারেন্স 2, এরকম হবে না, প্রত্যেকের ডিফারেন্স 1। তাহলে 1-এর অর্ধেক কত? 0.5। এই জন্য 0.5 কী হবে, এই দিকে বিয়োগ হবে, এই দিকে যোগ হবে। অর্থাৎ কেমন হবে দেখো, দেখাই, এই 1 থেকে বাদ যাবে 0.5, ঠিক আছে, আর 10-এর সঙ্গে 0.5 যোগ হবে। তাহলে কী হিসাব শেখালাম, যে লোয়ারের থেকে বাদ আপারের সঙ্গে যোগ। কি যোগ কি বাদ না, এই যে ডিফারেন্সটা থাকবে, আমি একটা অন্য উদাহরণ নিয়ে দেখাচ্ছি কী হবে। ঠিক এখানে কত হবে, 11 থেকে 0.5 বাদ, 20-র সঙ্গে 0.5 যোগ, 20 থেকে 21-এর থেকে 0.5 বাদ, 30-এর সঙ্গে 0.5 যোগ, 31-এর থেকে 0.5 বাদ, 41-এর সঙ্গে 0.5 যোগ, 41 থেকে 0.5 বাদ, 50-এর সঙ্গে 0.5 যোগ। তা কি দেখো তো, এইটা বাদ দিলে কত হচ্ছে গো, 1 থেকে 0.5 বাদ, তাহলে অ্যাকচুয়ালি কত আসছে 0.5 থেকে 10.5। এটা থেকে 11 থেকে বাদ যাচ্ছে 10.5 থেকে 20.5, এটা কত বাদ যাচ্ছে 20.5 থেকে 30.5। তা কি দেখো, যাতে শেষ তাতে শুরু হয়ে গেছে, যাতে শেষ তাতে শুরু হয়ে গেছে। তার মানে কি, এটা কি হয়ে গেল না, বহির্ভুক্ত পদ্ধতি চলে এলো, যাতে শেষ তাতে শুরু, এবং তখন এগুলোকে বলা হয় নিম্ন শ্রেণী সীমানা। এটা সীমা বলছিলাম, সীমা, এটা সীমানা, ঊর্ধ্ব শ্রেণী সীমানা, সীমানা। অর্থাৎ যখন এই ডিফারেন্সটাকে ঘুচিয়ে দেওয়া হবে, দুটোকে এক করে দেওয়া হবে, যাতে শেষ তাতে শুরু করে দেওয়া হবে, তখন যেগুলো পাবো তাকে বলছে নিম্ন শ্রেণী সীমানা, ঊর্ধ্ব শ্রেণী সীমানা। এটা মাথায় রাখতে হবে। এবার আমি যেটা বললাম জোর দিয়ে, সেটা হচ্ছে কি, তার দুটো জিনিস বললাম, যে একটা হচ্ছে শ্রেণী বহির্ভুক্ত পদ্ধতি, একটা হচ্ছে অন্তর্ভুক্ত পদ্ধতি। অন্তর্ভুক্ত থাকলে তাকে বহির্ভুক্ত করার নিয়ম কি, 0.5 বাদ 0.5 যোগ নয়, এক্ষেত্রে 0.5 বাদ 0.5 যোগ হচ্ছে এই কারণে, যেহেতু ডিফারেন্সটা 1 আছে। যদি ডিফারেন্সটা অন্য কিছু থাকতো, আমি একটা ছোট্ট অন্য উদাহরণ নিচ্ছি, মানে আমি একটা অন্য নিচ্ছি, এই অঙ্কটা নয়, আমি অন্য একটা উদাহরণ নিচ্ছি, দিয়ে দেখাচ্ছি তোমাকে, ঠিক আছে, ভালো করে লক্ষ্য করো। আমি ধরো একটা বললাম যে তোমাকে এরকম শ্রেণী সীমানা দেওয়া আছে, ধরো 0 থেকে 8, 10 থেকে 18, 20 থেকে 28, 30 থেকে কত 38, 40 থেকে 48, এরকম দেওয়া আছে। এবার তোমাকে বললো যে তুমি, এটা তো শ্রেণী দেখতেই পাচ্ছ, অন্তর্ভুক্ত যাতে শেষ তাতে শুরু নেই, যাতে শেষ তাতে শুরু নেই, তাহলে তোমাকে শ্রেণী বহির্ভুক্ত পদ্ধতিতে করতে হবে। তুমি বললে স্যার আমাকে তো স্যার বলে দিয়েছেন 0.5 বাদ 0.5 যোগ, আমি 0.5 বাদ আর 0.5 যোগ করলাম। ভালো করে লক্ষ্য করো, আমি একটা স্টেপই দেখাচ্ছি খালি। কি হলো, আমি আর বাকিটা দেখাচ্ছি না। এটা 0.5 হলো, এটা 8.5 হলো, এটা কত হলো 9.5 হলো, এটা দেখো 18.5 হলো, এটা কত হলো 19.5 হলো, এটা 18.5 হলো, যাতে শেষ তাতে শুরু হলো না। তাহলে ভুলটা কোনখানে হয়ে গেল, ভুলটা হয়ে গেল যারা এইভাবে শিখছো বা শেখাচ্ছেন তাদের ভুল হয়ে গেল, কারণ তাদের বইয়ের বেশিরভাগ অঙ্ক ডিফারেন্স 1 আছে বলে তারা বলে দিলেন, কিন্তু তোমার একটা কোনো পরীক্ষা এরকম দিয়ে দিল, দিয়ে জাস্ট বললো যে এই শ্রেণীটার নিম্ন সীমানা কত হবে, তোমরা জাস্ট জানতে চাইলে বলে 2 নম্বরটা নিম্ন শ্রেণী সীমানা কত হবে, তুমি এটা করে দিয়ে চলে এলে, কিন্তু এটা তো হবে না, এতে শুরু এতে শেষ তো হয়নি, তাহলে সীমানা হলো না। তাহলে সীমানা করার নিয়মটা যেটা বললাম সেটা তুমি ভেতর থেকে শিখতে হবে। সেটা কি না, এদের যে ডিফারেন্সটা, যে ডিফারেন্স কত আছে 8 আর 10 ডিফারেন্স 2, দেখো 18 আর 20 ডিফারেন্স কত 2, 28 আর 30 ডিফারেন্স কত 2, সব 2 করে ডিফারেন্স,
তাহলে 2-এর অর্ধেক কত? 2-এর অর্ধেক হচ্ছে 1, তার মানে এখান থেকে হিসাব মতো 1 বাদ যাবে 1 যোগ হবে, 1 বাদ যাবে 1 যোগ হবে, 1 বাদ যাবে 1 যোগ হবে। এবার তাকিয়ে দেখো তো কী হচ্ছে। এবার দেখো 0 থেকে -1 থেকে 9, এটা কত? 10 থেকে 1 বাদ, 9 থেকে 19, এটা কত? 19 থেকে 29, দেখো যাতে শেষ তাতে শুরু হয়ে গেছে, যাতে শেষ তাতে শুরু হয়ে গেছে। তাহলে দেখো এইটা হচ্ছে তোমাকে শ্রেণী সীমানা বার করার নিয়ম। তাহলে এটা গেল শ্রেণী সীমানা কীভাবে বার করতে কি বললাম। এবার তোমার যেটা আসছে সেটা হচ্ছে কি মধ্যমান। এখন মধ্যমান করার নিয়ম হচ্ছে মানে ওই শ্রেণীটার, যেমন আমাদের থাকে না যে তোমার একটা দলের ক্যাপ্টেন থাকে, সবাই খেলে, সবাই নিজের মতো খেলে, কিন্তু রিপ্রেজেন্ট কে করে, অর্থাৎ যার যা বলার যার যা করার সেটা কিন্তু করে ক্যাপ্টেন। সেরকম একটা শ্রেণী সবাই আছে, এই শ্রেণীকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ শ্রেণীর কাজকর্ম করবে একটা মান নিয়ে, অর্থাৎ যেটা করবো গড়পত্তা একটা মান, অর্থাৎ মিডিল মান, অর্থাৎ সবাইকে ব্যালেন্স করে চলবে সেরকম মান। তাহলে সেই মানটা কি? তোমার যে শ্রেণীগুলো দিল, দেখো দুটো শ্রেণী আমি লিখছি। একটা হচ্ছে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। আর একটা লিখলাম 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, এরকম লিখলাম। এখন যখন মধ্যমান বার করতে বলেছে, আমি আসছি মধ্যমান। মধ্যমান কী করে বার করবো? তুই বলে স্যার এটা তো শ্রেণী বহির্ভুক্ত আছে, শ্রেণী অন্তর্ভুক্ত, লাগে স্যার শ্রেণী অন্তর্ভুক্ত করি। যদি তুমি অন্তর্ভুক্ত করে অন্তর্ভুক্ত আছে বহির্ভুক্ত করি, তাহলে যদি বহির্ভুক্ত করে করো তাতেও কোনো অসুবিধা নেই। তুমি দেখো বহির্ভুক্ত যদি করে করো, আমি বলছি, তাহলে মধ্যমানটা আমি এখানে লিখলাম। মধ্যমান একে বহির্ভুক্ত করছি, বহির্ভুক্ত করার নিয়ম একটুকে দেখলাম, আমি আর বলছি না। 0.5 বাদ, তাহলে 0.5 থেকে 10.5, 10.5 থেকে 20.5, 20.5 থেকে 30.5, 30.5 থেকে 40.5, 40.5 থেকে 50.5 করে নিলে। মধ্যমানের নিয়ম হচ্ছে আপার প্লাস লোয়ার বাই 2, অর্থাৎ নিম্ন সীমা প্লাস ঊর্ধ্ব সীমা বাই 2, অর্থাৎ মিডিল, ওদের দুজনাকার গড়। তাহলে কত হবে? 0 প্লাস 10 বাই 2 মানে 5, 10 প্লাস 20 বাই 2 সমান কত? 15, 20 প্লাস 30 বাই 2 মানে কত? 25, দেখো 50 বাই 2 আসবে। অর্থাৎ এইটা প্লাস এটা বাই 2, এটা প্লাস এটা বাই 2, এটা প্লাস এটা বাই 2 প্রত্যেকটা। এবার তুমি এর ক্ষেত্রে যদি করো, তাহলে এটা প্লাস এটা করি, 0.5 প্লাস 10.5 বাই 2, তাহলে কত হচ্ছে? দেখো 10 আগে 11 বাই 2 মানে 5.5। এটা যদি করো 10.5 প্লাস 20.5 বাই 2 মানে কত হচ্ছে? 31 বাই 2 মানে কত হচ্ছে? 15.5। ঠিক আছে, অর্থাৎ করলে আমি বললাম এই মধ্যমানের ক্ষেত্রে তুমি এইটা না করলেও কোনো অসুবিধা হয় না। তুমি তাকিয়ে দেখো, এদের যোগ করে ওপরটা হয়েছে 11, এদের যোগ করে ওপরটা হচ্ছে 31। দেখো তাকিয়ে দেখো তো, এদের যোগ করলো 11, এদের যোগ করলো 31। তার কারণ হচ্ছে এর এইদিকে 0.5 বাদ, ওদিকে 0.5 যোগ, মানে অ্যাকচুয়ালি যখন যোগ করেছো তখন বাদ আর যোগ কেটে গেছে, তার মানে আলটিমেটলি যা ছিল সেটাই হয়ে গেছে। তাই মধ্যমানের ক্ষেত্রে তাকে যে আমাকে শ্রেণী মানে অন্তর্ভুক্ত বহির্ভুক্ত করতেই হবে তার কোনো মানে নেই। এক্ষেত্রে তুমি কি বললাম যে যদি বলো নিম্ন শ্রেণী সীমা প্লাস ঊর্ধ্ব সীমা বাই 2 করি তাহলেও হবে, যদি নিম্ন সীমানা প্লাস ঊর্ধ্ব সীমানা বাই 2 করি তাহলেও হবে। অর্থাৎ সীমাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলেও এটা আসবে, আর সীমানাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলেও এটা আসবে। তাই এর ক্ষেত্রে কোনো কিছু বাধ্যবাধকতা কিছু নেই। এবার একটা টিপস বলে দিই, সেটা হচ্ছে মজার জিনিস, আমরা অনেক সময় এগুলো সবগুলোতে এরকম যোগ করে করে করি না। সেটা কি করব না, এইটা করার জন্য এই যে 5, তারপর 15, তারপর 25 থেকে কি মনে হচ্ছে 10 10 করে বাড়ছে। কেন 10 10 করে বাড়ছে? কারণ এদের শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে কত করে? 10 করে। এদের শ্রেণী দৈর্ঘ্য কত করে? 10 করে, তাই না? তুমি বলে স্যার শ্রেণী দৈর্ঘ্য তো বলেনি এখনো, শ্রেণী দৈর্ঘ্যটা বলুন। হ্যাঁ, শ্রেণী দৈর্ঘ্যটাকে বলে আসি। শ্রেণী দৈর্ঘ্যটা কি? শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে যদি তোমার যাতে শেষ তাতে শুরু থাকে, অর্থাৎ বহির্ভুক্ততে থাকে, তাহলে শ্রেণী সীমা ভালো করে শ্রেণী দৈর্ঘ্য এটা মনে রাখবে। শ্রেণী দৈর্ঘ্য সেটা কি? যদি বহির্ভুক্ত থাকে, এটা কিন্তু বারবার বলছি, তাহলে ঊর্ধ্ব সীমা মাইনাস নিম্ন সীমা, ঊর্ধ্ব সীমা মাইনাস নিম্ন সীমা, অর্থাৎ দেখো এটা থেকে এটা বাদ, আপার মাইনাস লোয়ার, অর্থাৎ আপার ক্লাস লিমিট মাইনাস লোয়ার ক্লাস লিমিট, এটা বাদ দিলেই কিন্তু কি হয়ে যাবে? শ্রেণী দৈর্ঘ্য লেন্থ। এবং আমি যেটা বলেছিলাম বারবার যে প্রত্যেক শ্রেণী দৈর্ঘ্য কিন্তু সমান হতে হবে। এবার এটা বহির্ভুক্তর ক্ষেত্রে, যাতে শেষ তাতে শুরুর ক্ষেত্রে বললাম সীমা। এর ক্ষেত্রে কিন্তু অন্তর্ভুক্ত ক্ষেত্রে যদি তুমি করো তাহলে কিন্তু গোলমাল হয়ে যাবে। তুমি যদি বলো এখান থেকে বাদ দেবো,
10 থেকে 1 বাদ 9, 20 থেকে 11 বাদ 9, 30 থেকে 31 বাদ 9, তা কিন্তু নয়, শ্রেণীদৈর্ঘ্য কিন্তু নয়। তাহলে শ্রেণীদৈর্ঘ্য করার জন্য কিন্তু যেমন মধ্যমানের ক্ষেত্রে বললাম যে তুমি করতেও পারো না করতে পারো, শ্রেণীদৈর্ঘ্য করার ক্ষেত্রে কিন্তু মাস্ট তোমাকে কি করতে হবে না শ্রেণী সীমানা বার করতে হবে, অর্থাৎ বহির্ভুক্ত পদ্ধতিতে আনতে তোমাকে হবেই, একদম কনফার্ম আনতে হবে, নাহলে কিন্তু তুমি করতে পারবে না। এর ক্ষেত্রে দেখো এখান থেকে বাদ দাও 10.5 থেকে, দেখো এখান থেকে দেখো 10.5 থেকে 0.5 বাদ 10, 20.5 থেকে 10.5 বাদ 10, 30.5 থেকে 20.5 বাদ 10, সব দেখো 10 আসছে। তাহলে অরিজিনালি শ্রেণীদৈর্ঘ্য হচ্ছে ঊর্ধ্ব শ্রেণী সীমানা মাইনাস নিম্ন শ্রেণী সীমানা, ঊর্ধ্ব শ্রেণী সীমানা মাইনাস নিম্ন শ্রেণী সীমানা। এবার আমি বললাম যে কোনো অঙ্ক করতে গেলে নিয়ম হচ্ছে তাকে বহির্ভুক্ত পদ্ধতিতে আনা, তো যখন বহির্ভুক্ত পদ্ধতিতে আনবো তখন আর এই সমস্যা থাকে না। কিন্তু কোনো কিছু যদি আমাকে ছোটোভাবে করতে দেয়, অর্থাৎ একটা ছোটো একটা শ্রেণী দিয়ে বললো এই শ্রেণীটার শ্রেণীদৈর্ঘ্য কত, এই শ্রেণীটার শ্রেণীদৈর্ঘ্য কত, তখন তার আমি তাই আবার এইটা করবো তারপরে করবো, করতেই পারো। আমি বাবা বললাম শ্রেণী তুমি বহির্ভুক্ত করলে দিয়ে তুমি ঊর্ধ্ব শ্রেণী সীমানা মাইনাস নিম্ন শ্রেণী সীমানা করলে বেরিয়ে গেল, এটা কিন্তু হবে না, এটা কিন্তু হবে না। অর্থাৎ তুমি 10 থেকে 1 বাদ দিতে পারবে না, অর্থাৎ তোমার এখানে শ্রেণী বহির্ভুক্ত করা নেই, তুমি ডাইরেক্ট বাদ দিতে পারবে না। তাহলে ডাইরেক্ট করতে গেলে কী করতে পারি, যদি ডাইরেক্ট করতে হয় আমি এটা করলাম না, তুমি বলে স্যার আমি করলাম না, তাহলে আমি স্যার কী করে স্যার এটা দৈর্ঘ্যগুলো বার করবো, তখন নিয়ম হচ্ছে যে 10 - 1 যুক্ত কি এই ডিফারেন্সটা, তার মানে 9 + 1 মানে কত 10, ডাইরেক্ট করছি, মানে আমি কি করলাম বহির্ভুক্ততে করলাম না, আমাকে এমনি আমি শ্রেণী দৈর্ঘ্য হিসাব করছি যে এর শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে আপার মাইনাস লোয়ার প্লাস 1 নয় ডিফারেন্স, বারবার বলছি এটা, বারবার জোর দিচ্ছি এটা যে 10 - 1 প্লাস ডিফারেন্স, অর্থাৎ ডিফারেন্স আছে সেটা যোগ করবো। তুমি বলে কেন এরকম বলছেন, একই তো স্যার করছেন, 20 - 11 + 1 মানে 9 + 1 মানে কত 10 ডিফারেন্স। দুটো পদ্ধতি বললাম, তাহলে শ্রেণী অন্তর্ভুক্ত হয় তুমি এই দুটো বাদ দিয়ে ডিফারেন্সটা যোগ করে দেবে, নয় তুমি শ্রেণী পরিভুক্ত করে প্লেন শ্রেণী ঊর্ধ্ব শ্রেণী সীমানা মাইনাস নিম্ন শ্রেণী সীমানা। এবার আমি তোমাকে বলছি যে কেন ডিফারেন্সের কথা বলছি, আমি আগে একটা উদাহরণ যেটা দিলাম যে 0 থেকে 8, 10 থেকে 18, 20 থেকে 28, এর যদি এবং শ্রেণীদৈর্ঘ্য বার করতে বলে তাহলে তুমি কি করবে, তুমি কি করবে যেটা করলে যে 1 + 1 বিয়োগ মানে কত করলে -1 থেকে 9, 9 থেকে 19, তাই না, 19 থেকে 29 এরকম করলে, সেক্ষেত্রে তুমি দেখবে এদের বিয়োগ করলে কত হবে 9 থেকে -1 বাদ তাহলে 10, 19 থেকে 9 বাদ 10, 29 থেকে 19 বাদ 10, তাহলে সব শ্রেণীদৈর্ঘ্য কত 10 করে। আর যদি বল মানে সেটা কী করলাম আমি না, আমি শ্রেণী বহির্ভুক্ত করে নিলাম। যদি বহির্ভুক্ত না করি তাহলে নিয়ম কি বললাম, বহির্ভুক্ত করার নিয়ম তো শিখিয়ে দিলাম একটু আগে, যেহেতু ডিফারেন্স 2, 1 করে বাদ 1 করে যোগ বার করলে। যদি তুমি না করো, তুমি ডাইরেক্ট করো, তাহলে তুমি কি করবে, তখন তুমি যেটা করবে সেটা ঊর্ধ্বর সঙ্গে নিম্ন বাদ দেবে যুক্ত ডিফারেন্সটা, ডিফারেন্স কত 2, এইখানে যদি 1 যোগ করে দাও তাহলে বিপদ হয়ে যাবে। তাহলে 8 + 2 মানে 10, 18 - 10 যুক্ত 2 তাহলে কত হবে 10, কত হবে 10। তাহলে ডাইরেক্ট করে নিয়ম বললাম, যদি অন্তর্ভুক্ত থাকে তাহলে ঊর্ধ্ব থেকে নিম্ন বাদ দিয়ে ওদের যে যাতে শেষ তাতে শুরু যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা যোগ করতে হবে, তাহলে তুমি কীভাবে শ্রেণীদৈর্ঘ্য পাবে। তাহলে শ্রেণীদৈর্ঘ্য কী করে বার করলাম দেখিয়ে দিলাম, শ্রেণীদৈর্ঘ্য বার করার ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে দুটো নিয়ম। আর মধ্যমানের ক্ষেত্রে কী বললাম না, মধ্যমানের ক্ষেত্রে বললাম যে জাস্ট আপার প্লাস লোয়ার বাই 2 সেটা তুমি অন্তর্ভুক্ত করো, বহির্ভুক্ত কোনো অসুবিধা নেই। একে তুমি যদি বলো আমি বহির্ভুক্ত বার করে করবো তাতেও কোনো অসুবিধা নেই, অর্থাৎ ঊর্ধ্ব শ্রেণী সীমানা প্লাস নিম্ন শ্রেণী সীমানা বাই 2 বা ঊর্ধ্ব শ্রেণী সীমা প্লাস নিম্ন শ্রেণী সীমা বাই 2, কোনোটাতেই মধ্যমানে অসুবিধা নেই, ঠিক আছে। আর মধ্যমানে যেটা বললাম আমি যে মধ্যমান আমি একটা করার পর মানে আমি একটা 10 + 2/2 করলাম, করার পর আমি আর এগুলো করবো না, আমি কি করব, যেহেতু আমি তোমাকে বললাম যে এদের শ্রেণীদৈর্ঘ্য কত বললাম গো 10 - 0 মানে 10, তাহলে এগুলো 10 করে বেড়ে যাবে, 15, 5 × 10 = 15, 15 × 10 = 25, 25 × 10 = 35, 35 × 10 = 45, অর্থাৎ 10 করে বেড়ে গেল। এখানেও মাথায় ঢুকিয়ে নিও না যে 10 করেই বাড়ে, শ্রেণী দৈর্ঘ্যটা 10 করে আছে বলে 10 করে বেড়েছে, শ্রেণী দৈর্ঘ্য যদি 5 করে থাকে 5 করে বাড়বে, এটাই ব্যাপার। কেউ যদি বলে স্যার এত ঝামেলা আমার দরকার নেই স্যার, আমি নিজে করে নেবো, 10 + 20/2 করবে, বসে বসে কোনো অসুবিধা নেই, 20 + 30/2 সময় সাপেক্ষ আসবে, কিন্তু ওইটাই যে শ্রেণীদৈর্ঘ্য আছে ততটাই শ্রেণীদৈর্ঘ্য বাড়বে। এবং এই কনসেপ্টটা না হলে পরে আমরা শর্ট কোশ্চেনে গিয়ে করতে পারবো না, যে শ্রেণীদৈর্ঘ্য যতটা করে হয় মধ্যমানগুলো তত করে বাড়ে, মধ্যমানের ডিফারেন্সটাই হচ্ছে শ্রেণীদৈর্ঘ্য, মধ্যমানের ডিফারেন্সটা হচ্ছে শ্রেণীদৈর্ঘ্য। তাহলে শ্রেণীদৈর্ঘ্য বার করে দুটো নিয়ম বলে দিলাম, একটা হচ্ছে বহির্ভুক্ত, একটা অন্তর্ভুক্ত ক্ষেত্রে দুটোভাবে দুটো করা যায়, ঠিক আছে।
এবার দেখো নেক্সট আমরা কিন্তু প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করছি। আশা করি তোমরা যদি এটা খুব ভালো করে লক্ষ্য করো তোমরা কিন্তু করতে পারবে। এবার যে কতগুলো কথা বলেছে সেটা হচ্ছে কি না, আমাদের সব মোটামুটি হয়ে গেল, আপার ক্লাস লিমিট লোয়ার ক্লাস লিমিট এগুলো হয়ে গেল। এবার যেটা কথা বলেছে নিম্ন শ্রেণী শ্রেণী দৈর্ঘ্য সব বলে দিলাম। এবার 2-3টে জিনিস আছে, সেটা হচ্ছে খালি জাস্ট সূত্রের মতো। সেটা কি না, পরিসংখ্যা ঘনত্ব। পরিসংখ্যা ঘনত্ব যাকে ইংরেজিতে বলছে কি ফ্রিকোয়েন্সি ডেনসিটি। ফ্রিকোয়েন্সি ডেনসিটি, ঠিক আছে, এটা লিখে দাও, ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, ডেনসিটি। ডেনসিটি ফ্রিকোয়েন্সি পরিসংখ্যা ঘনত্ব। পরিসংখ্যা ঘনত্ব ফর্মুলা কি বলছে, যে শ্রেণীটা করবে উক্ত শ্রেণীর কি শ্রেণী পরিসংখ্যা, শ্রেণীর পরিসংখ্যা, উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য। তাহলে কি বললাম, যে শ্রেণীটা কাজ করবে, আমাদের এখানে অনেকগুলো শ্রেণী আছে, 1টা 2টো 3টে 4টে 5টা করে শ্রেণী আছে। তাহলে যে শ্রেণীর বলবে সেই শ্রেণীতে তার পরিসংখ্যা কত আর শ্রেণী দৈর্ঘ্য কত। এখন পরিসংখ্যাটা নিয়ে এখন কিন্তু আমরা আলোচনা করিনি, আমরা শ্রেণী নিয়ে আলোচনা করবো যখন এটাকে সাজাবো আমরা। তাহলে ফ্রিকোয়েন্সি ঘনত্ব কি বলছে না, শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। দেখো আলোচনা করিনি বলবো না, খানিকটা করেছিলাম। সেটা কীরকম, আমরা যখন বললাম যে 1 থেকে 10 কতগুলো আছে, 1 থেকে 10 কতগুলো আছে, তখন কাউন্ট করলাম 1 2 3 4 5 6। 11 থেকে 20 কতগুলো আছে, 1 2 3 4 5 6 7 8। 20 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50 কতগুলো করে আছে। তাহলে 21 থেকে 30 কতগুলো আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11। এই দুটো নিতে পারছি না, কেন বলেছি ঊর্ধ্ব সীমা নেবো না। তাহলে কত হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, 9টা। 31 থেকে তখন এটা নিতে পারবো, 30 নিতে, সরি এখানে 3 না ভুল বলছি, এখানে তো কাউন্ট করতে পারবো, এটা তো শ্রেণী অন্তর্ভুক্ত আছে। তাহলে কত হচ্ছে এখানে 30টা নিলাম, 11 হবে তাহলে এটা। আর 31 থেকে করলে 1 2 3 4 5 6 7, আর 1 2 3 4 5 6 7 8 8 মোট মিলিয়ে নেবে। আর সাথে 15কে 16, 16 আর 6 22 8 30 3 3 1 4, 40টা মিলে গেছে মোট, ঠিক আছে। এইগুলোকে বলছে পরিসংখ্যা, এইগুলোকে বলছে পরিসংখ্যা। এটা শ্রেণী বহির্ভুক্ত আছে বলে এগুলো আপার লোয়ার দুটোই নিতে পারবো, অন্তর্ভুক্ত আছে বলে। বহির্ভুক্ত হলে কিন্তু আপারটা নিতে পারবো না, এটা আমি আগে আলোচনা করলাম। তা আমি যেটা বলতে চাইছি, এই শ্রেণীটা কতজন আছে মেম্বার, 6 জন। এই শ্রেণীটা কতজন মেম্বার আছে, 8 জন। এই শ্রেণীটা কতজন মেম্বার আছে, 11 জন। এইগুলোকে বলছে পরিসংখ্যা, অর্থাৎ এই শ্রেণীর পরিসংখ্যা, এই শ্রেণীর পরিসংখ্যা। আর এর শ্রেণী দৈর্ঘ্য কত বললাম গো, শ্রেণী দৈর্ঘ্য করার দুটো নিয়ম বললাম। যেহেতু এটা অন্তর্ভুক্ত আছে, হয় একে ক্লাস ডিভিশন করবে, আর না হলে 10 - 1 যুক্ত ডিফারেন্স মানে 1, তাহলে কত হচ্ছে 10 আর 1 মানে 10। এর প্রত্যেকটা 10 করে হবে, প্রত্যেকটারই শ্রেণী দৈর্ঘ্য 10 করে হবে। এবার যদি তোমাকে কেউ বলে যে আচ্ছা 2 নম্বর শ্রেণীর এই পরিসংখ্যা ঘনত্ব কত, পরিসংখ্যা ঘনত্ব কত, তুমি কি করবে, 2 নম্বর শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব মানে 2 নম্বর শ্রেণীর পরিসংখ্যা কত 8 বাই 2 নম্বর শ্রেণী দৈর্ঘ্য কত 10, তাহলে কত হলো 0.8, 0.8। কি বললাম বোঝা গেল। এই যে শ্রেণী দৈর্ঘ্য বার করলাম, তাহলে 2 নম্বর শ্রেণী পরিসংখ্যা ঘনত্ব কত 8 বাই শ্রেণী দৈর্ঘ্য কত 10, শ্রেণী দৈর্ঘ্য কত 10, তাহলে এটা কত হলো 0.8। যদি বলে এই 4 নম্বরের পরিসংখ্যা ঘনত্ব কত, পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য 0.7, কারণ প্রত্যেকের শ্রেণী দৈর্ঘ্য সেম হয়, প্রত্যেকের শ্রেণী দৈর্ঘ্য কত করে আছে এখানে 10 করে। হ্যাঁ, সবসময় 10 হয় এটা নয়, মানে একজন 10 হলে বাকিগুলো 10 হবে, যদি বাকি একজন 5 হয় বাকিগুলো 5 হবে, কিন্তু তার মানে এটা নয় যে বাকিগুলো সমান হয়ে যাবে। তা যাই হোক, এইরকম হচ্ছে শ্রেণী পরিসংখ্যা ঘনত্ব। তাহলে এটা গেল শ্রেণী পরিসংখ্যা ঘনত্ব। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে কি না আপেক্ষিক পরিসংখ্যা, অর্থাৎ ইংরেজিতে হচ্ছে রিলেটিভ ফ্রিকোয়েন্সি। আপেক্ষিক পরিসংখ্যা, আপেক্ষিক পরিসংখ্যা। তাহলে কি হবে, আপেক্ষিক পরিসংখ্যা তার ফর্মুলা কি, তার ফর্মুলা হচ্ছে শ্রেণী মানে যে শ্রেণীটা করছো তার পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা। মানে আগেটা কী ছিল না উক্ত শ্রেণীর আর কি, উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা, মোট পরিসংখ্যা। আগেটা যেমন ছিল উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই কী ছিল শ্রেণী দৈর্ঘ্য, ওই শ্রেণী দৈর্ঘ্য। এখানে কিন্তু এলো উক্ত শ্রেণীর পরিসংখ্যা মোট পরিসংখ্যা। আমি এটা পরিষ্কার করে দিলাম, ভুল হলো ওটা। 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50 কতগুলো পেলাম দৈর্ঘ্য মোট। এখানে পেলাম বোধ হয় 1 2 3 4 5 6, এখানে পেলাম 1 2 3 4 5 6 7 8, এখানে পেলাম 1 2 3 4 5 6 7 8 9 10 11,
এখানে পেলাম 1 2 3 4 5 6 7, আর এখানে পেলাম 1 2 3 4 5 6 7 8, মোট পেলাম 40। তাহলে এইটা হচ্ছে মোট পরিসংখ্যা, এটা হচ্ছে মোট পরিসংখ্যা। এখন তোমাকে যদি বলে যে 2 নম্বর শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা কত, তাহলে আপেক্ষিক পরিসংখ্যা হচ্ছে 8 বাই মোট পরিসংখ্যা, মানে 8 5 40, মানে 0.2। 8 বাই মোট সংখ্যা মানে 0.2। যদি বলে এই শেষটার কত, শেষটা তো 8ই আছে, এইটা কত, তাহলে কত হবে 7 বাই 40, 7 বাই 40, যা উত্তর হবে সেটাই, পয়েন্টে ভাগ করে যেটা হবে সেটাই। অর্থাৎ আপেক্ষিক পরিসংখ্যা হচ্ছে কি না, যেটা বললাম আপেক্ষিক পরিসংখ্যা ইংরেজি কি বললো না, তোমার রিলেটিভ ফ্রিকোয়েন্সি, রিলেটিভ ফ্রিকোয়েন্সি, তার মানটা কি বললো না, উক্ত শ্রেণী পরিসংখ্যা মানে যে শ্রেণীটা সেটা, আর মোট পরিসংখ্যা, মোট পরিসংখ্যা দিয়ে ভাগ। এবার যেটা আসছে সেটা হচ্ছে পরিসংখ্যা, কোনো শ্রেণীর পরিসংখ্যার শতকরা হার। আমি আজকে হয়তো ভিডিওটা দিয়ে দিচ্ছি, আমি আশা করছি আজকে আর হবে না। আমি এইগুলো টোটাল একটা, যেহেতু নেক্সট আমি 2-3টে স্টেপে আমরা করাবো, কী বলে রাশিবিজ্ঞানটা করাবো, এই ভিডিওর সঙ্গে পরে আমি এইটার একটা মানে আমি যেটা দেখছি এটা বড়টা ফিগার করে, মানে সূত্রগুলো আর কি, শ্রেণীসীমানা কী জিনিস, যেগুলো আমি আলোচনা করলাম সেটা পুরো একটা স্ট্রাকচার করে আমি তোমাকে ওর সঙ্গে অ্যাটাচ করে দেবো। তোমার ভিডিওটা প্রথমে একবার দেখো, আজকে মোটামুটি ভিডিওটা দেখো, দেখে একটা কনসেপ্ট তৈরি করো, তারপরে নোটের মতো আমি একটা নোট তোমাদেরকে ওখানে অ্যাটাচ করে দেবো খুব তাড়াতাড়ি, ঠিক আছে? তাহলে একটা হচ্ছে শ্রেণী কী হয় শতকরা হার। শতকরা হার মানে আমার কিছু না, বলছি এই যে জিনিসটা আছে এরই 100%, অর্থাৎ কি বলছি, উক্ত শ্রেণীর পরিসংখ্যা মানে এইটাই বাই মোট পরিসংখ্যা ইন্টু 100, জাস্ট খালি 100 দিয়ে গুণ, জাস্ট খালি 100 দিয়ে গুণ। তাহলে যদি বলে এই 2 নম্বর শ্রেণীটাই বলে, তাহলে কি বলবো, 2 নম্বর শ্রেণীটা এটা তো এইটা বেরিয়েছিল, এর ক্ষেত্রে হবে 8 বাই 40 ইন্টু 100, 8 বাই 40 ইন্টু 100, তাহলে 8 5 40, 5 20 100, তার মানে শতকরা হচ্ছে কত 20, শতকরা হচ্ছে কত 20। তাহলে শ্রেণীর পরিসংখ্যার শতকরা হার, শ্রেণীর পরিসংখ্যার শতকরা হার, শ্রেণীর শতকরা হার মানে জাস্ট আপেক্ষিক পরিসংখ্যাকে 100 দিয়ে গুণ, আপেক্ষিক পরিসংখ্যাকে 100 দিয়ে গুণ। তাহলে কি বললাম, শ্রেণী পরিসংখ্যার শতকরা হার মানে উক্ত শ্রেণী পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা ইন্টু 100। টোটাল এইটা হচ্ছে তোমাদের ফিগার, মানে এই প্রথম পার্টটা। তারপরে ক্রমযুগী পরিসংখ্যা, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এগুলো তো আছে। ক্ষুদ্রতম ক্রমযুগী পরিসংখ্যা, বৃহত্তম করে ওটা পরের দিন আলোচনা করবো, আজকের ভিডিওটা বাড়াচ্ছি না, অনেক বড় হয়ে যাবে। এই টোটাল ফিগারটা করলাম। এবার যে অঙ্কটা নিয়ে শুরু করেছিলাম সেইটা নিয়ে আমি টোটাল একটা ফিগার আমি করে দিচ্ছি একদম, মানে টোটাল এটাকে, ঠিক আছে? এই টোটালটাকে নিয়ে আমি যে সমস্ত জিনিসগুলো তথ্য